Swayam Prabha. Digital India. Educated India. আগের লেকচারে আমরা মেটাল L6 অক্টাহেড্রাল স্টেটে কিভাবে ডি অরবিটাল স্প্লিটিং এবং এমোটা কিরকম দেখতে হয় সেটা দেখেছি এবং মেটাল লিগ্যান্ড কার্বন মনোক্সাইডের বন্ডিং এর বিষয়ে বলেছি। তারা কিভাবে কি ফেজ কি ডিফারেন্ট টাইপের বন্ডিং করতে পারে, টার্মিনাল, μ2 μ3 এসব বিষয়ে দেখেছি। আজকের লেকচারে আমরা বিশেষত কিছু আরো প্রবলেম আলোচনা করব এবং তাদের মধ্যে আমরা কিছু লেকচার আগে যখন আমরা কার্বন মনোক্সাইডের এমও ডিসকাস করেছি সেখানে আমরা বলেছিলাম যে মেটালের চার্জের ওপর ডিপেন্ড করে, মেটালের ইলেকট্রন ডেন্সিটির ওপর ডিপেন্ড করে কার্বন মনোক্সাইডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ভ্যারি করে এবং যত বেশি ব্যাক বন্ডিং তত উইকার কার্বন মনোক্সাইড বন্ড, কার্বন অক্সিজেনের কার্বন বন্ড এবং তত লোয়ার হবে তোমাদের আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। আজকে আমরা একটা এক্সাম্পল দেখব যেখানে আমরা দেখার চেষ্টা করব যে আইসো ইলেকট্রনিক কিছু স্ট্রাকচার, কিন্তু সেখানে আমরা দেখব যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কিন্তু প্রচণ্ডভাবে ভ্যারি করে যায় এবং তাদের মধ্যে মানে যদি আমরা ভাবার চেষ্টা করি এই ব্যাপারটাকে, ধরো টাংস্টেন, রিহিয়াম, অসমিয়াম এবং ইরিডিয়ামের যে সিরিজ, সেই সিরিজ নিয়ে আমরা ভাবি। তো আমরা টাংস্টেন, রিহিয়াম, অসমিয়াম এবং ইরিডিয়ামের কমপ্লেক্স নিয়ে ভাববো। প্রত্যেকটাতেই আমরা কার্বনিলের আমরা কার্বন মনোক্সাইডের কথা ভাববো, কার্বন মনোক্সাইডের কমপ্লেক্সের কথা ভাববো। শুধুমাত্র চেঞ্জ যেটা আমরা করব সেটা হচ্ছে এদের চার্জে। টাংস্টেনের ক্ষেত্রে কোনো চার্জ নেই, রিহিয়াম টু অসমিয়াম +1 +2 +3। যদি এরকমভাবে করি তাহলে আমাদের μCO স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা সেন্টিমিটার ইনভার্সে কোথায় কোথায় পড়ে সেটা আমরা আগে একবার লিখে নিই। যে ইউজুয়ালি টাংস্টেনের ক্ষেত্রে এটা পড়ে 1977, রিহিয়ামের ক্ষেত্রে এটা 2085 কাছাকাছি পড়ে এবং অসমিয়ামের ক্ষেত্রে এটা চলে যায় হচ্ছে 2190 এবং ইরিডিয়ামের ক্ষেত্রে এই কমপ্লেক্সটির ক্ষেত্রে এটা 2250-54 এর কাছাকাছি থাকে। এবং আমরা জানি যে ফ্রি কার্বন মনোক্সাইডের যেটা আছে সেটা কিন্তু আমাদের 2143 সেন্টিমিটার ইনভার্স। এখন ঘটনাটা কি হচ্ছে এটা আমরা ডিরেক্টলি একটা আলোচনা করছি। মেটালের সাথে কার্বন মনোক্সাইডের যে বন্ডিং হচ্ছে সেই বিষয়ে আমরা কিন্তু আলোচনাটা করছি এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে মেটাল কিন্তু লুমো অফ কার্বন মনোক্সাইড যেটা পাই স্টার ক্যারেক্টারে আছে সেইখানে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে, রাইট? এবং সেটার রেসপেক্টে আমরা এই পুরো সিনারিওটা ভাবার চেষ্টা করছি। এই মতো অবস্থায় এবার তোমরা যদি এটা ভাবার চেষ্টা করো তাহলে তোমরা ভাবো যে তাহলে এই ঘটনাটা কি হচ্ছে। ঘটনাটা যখন তুমি শুধু দুটো এক্সাম্পল দেখছো, টাংস্টেন আর রিহিয়াম, দুজনেই আইসো ইলেকট্রনিক নেচারে আছে, রাইট? এবং দুজনের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে 6টা করে ইলেকট্রন আছে, রাইট? এটা ম্যাঙ্গানিজ সিরিজে পড়ে এবং এটা ক্রোমিয়াম সিরিজে পড়ে, রাইট? আর 8 ইলেকট্রন রুল দুজনেই স্যাটিসফাই করছে। এদের ক্ষেত্রে দুজনেরই 8 ইলেকট্রন রুল স্যাটিসফাই করছে, কিন্তু টাংস্টেন থেকে যখন আমরা রিহিয়ামে যাচ্ছি, যদিও এটা আইসো ইলেকট্রনিক ইন নেচার, দুজনের ক্ষেত্রে ডি ইলেকট্রনের সংখ্যাটা সমান, কিন্তু রিহিয়ামের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটি প্লাস চার্জ বাইরে রয়েছে ওভারঅল। তার মানে কি হয়ে গেল? তাহলে মেটাল যখন ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে চাইবে, রাইট, ব্যাক বন্ডিং যে ঘটনাটা, যেটা আমরা মেটাল যখন ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে চাইবে ব্যাক বন্ডিং এর ক্ষেত্রে, তো তখন
তখন যদি পজিটিভ চার্জ মেটালের ওপর থাকে অবভিয়াসলি সেটা কিন্তু মেটালটাকে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারবে না, তার বাধা দেবে। তার কারণ মেটাল নিজে ইলেকট্রন রিচ না, মেটাল নিজে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার জন্যই কিন্তু মেটালের ওপর পজিটিভ চার্জ আছে। এখন একটা পজিটিভ চার্জের ভেতর থেকে যদি তুমি ইলেকট্রন ডেন্সিটি বার করতে যাও অবভিয়াসলি সেটা সম্ভব না, ইট রিকোয়ার্স এ লট অফ এনার্জি। তো থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু এটা সম্ভব না, কারণ তুমি মেটাল ইজিলি লিগ্যান্ডকে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারছে না, যেটা এখানে হচ্ছে। এবং তার জন্য বিশ্বম্বিকভাবে রিহিয়ামের ক্ষেত্রে আমার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কম হবে, বেশি হবে কম্পেয়ার টু দ্যাট অফ টাংস্টেন, তাই তো, পজিটিভ চার্জের জন্য। এবং অবভিয়াসলি এটা এই ফ্রি সিওর থেকে একটুখানি কম, তার কারণ ফ্রি সিওর থেকে হলেও যেহেতু এখানে মেটালের ইলেকট্রন ডেন্সিটি একটু হলেও আছে, তো লিটল বিট অফ চান্স অফ ব্যাক বন্ডিং ইজ দেয়ার, রাইট? তার জন্য এটা এক্স্যাক্টলি ফ্রি সিওর মতো হচ্ছে না। এবার যখন তুমি অসমিয়াম বা ইরিডিয়াম কমপ্লেক্সের ক্ষেত্রে যাচ্ছ, এখানে তোমার কি ঘটনা ঘটছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার্জ অফ দ্য কমপ্লেক্স কিন্তু বেড়ে যাচ্ছে, চার্জ অফ দ্য কমপ্লেক্স +2 থেকে +3 হচ্ছে। তাহলে কি হচ্ছে? তাহলে মোর অ্যান্ড মোর ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে মেটাল। মেটাল যদি মোর অ্যান্ড মোর ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যায় তাহলে সেটা কি হবে? তাহলে যেটা তোমার করবে যে, তাহলে ও যেটা করবে সেটা হচ্ছে যে ইলেকট্রন ডেন্সিটি মেটাল থেকে কার্বন মনোক্সাইডের পাই স্টার অরবিটালে যাওয়াটা কিন্তু প্রবলেম্যাটিক, সম্ভব নয়। কিন্তু হঠাৎ করে এই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিগুলো, এই ফ্রি সিওর যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি তার থেকে বেড়ে গেল কি করে? মানে ফ্রি কার্বন মনোক্সাইড যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি তার থেকে বেশি হয়ে যাচ্ছে কি করে? তার কারণটা হচ্ছে, দেখো মেটালের ওপর যত চার্জ বাড়তে থাকছে, রাইট, মেটাল যত চার্জ বাড়তে থাকছে, আমি মানছি যে এই জিনিসটা করা সম্ভব না, কিন্তু মেটাল কি করতে পারে? মেটাল কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটাকে পুল করতে পারে কার্বন মনোক্সাইডের এমো থেকে। এবং যদি মেটাল যদি কার্বন মনোক্সাইডের এমো থেকে ইলেকট্রন ডেন্সিটি পুল করতে থাকে কার্বন মনোক্সাইড থেকে, তাহলে যেটা হবে যে অক্সিজেন টু মেটাল, এই যে অক্সিজেন ভায়া কার্বন থ্রু মেটাল যে ইলেকট্রন ডেন্সিটিটা যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো যে কার্বন অক্সিজেনের যে বন্ড, সেই বন্ডে অনেক বেশি কোভালেন্ট ক্যারেক্টার আনতে থাকবে। যত বেশি কোভালেন্ট ক্যারেক্টার ইন্ট্রোডিউস হতে থাকবে তত তোমার বন্ড অর্ডার বাড়তে থাকবে। যত বন্ড অর্ডার বাড়তে থাকবে তত আমাদের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিন্তু তত বেশি বাড়তে থাকবে। এবং এই জন্য আমরা দেখব যে হাই ভ্যালেন্ট ইরিডিয়াম এবং অসমিয়াম কমপ্লেক্সে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমাদের ফ্রি সিওর থেকে অনেকটা বেশি হচ্ছে। এবং এটাই তার কারণ দ্য হাই ভ্যালেন্ট মেটাল ক্যান ইন্ডিউস মোর অফ কোভালেন্ট ক্যারেক্টার ইনটু সিও বন্ড। হলো, এইখান থেকে একটা ছোট্ট আমরা একটা ছোট্ট ডিটুর নেব, নিয়ে আমরা ছোট্ট একটা প্রবলেম ডিসকাস করব যে এখনকার দিনে সময়োপযোগী একটা রিসার্চ ফিল্ড হচ্ছে নাইট্রোজেন অ্যাক্টিভেশন। এখানে আমরা কি করতে চাই? এখানে আমরা যেটা করতে চাই যে নাইট্রোজেন তো প্রচন্ড ইনার্ট, রাইট? নাইট্রোজেন তোমরা জানো যে নাইট্রোজেন দুটি নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড তৈরি করে, রাইট? এবং এটা ভেরি স্ট্রং। এবং আমাদের অ্যাটমসফিয়ারেও আমরা দেখতে পাচ্ছি 78% অ্যারাউন্ড নাইট্রোজেন আছে অ্যাটমসফিয়ারে, রাইট? এবং it doesn't cause any harm to any humankind, right, or any living objects, তার কারণ এটা প্রচন্ডভাবে ইনঅ্যাক্টিভ এবং ভেরি স্ট্রং, রাইট? কিন্তু এইটাকে যদি আমরা রিডিউস করতে পারি, এইটাকে রিডিউস করে আমরা হাইড্রোজেনে যেতে পারি বা অ্যামোনিয়া পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে একটা নতুন মানে নাইট্রোজেন অ্যাক্টিভেশন করতে হবে, রাইট? তাহলে তোমার নাইট্রোজেনের যে ডবল বন্ডটি আছে এটাকে ভাঙতে হবে। এবার সেইটার সাথে কেন আমি এক্সাম্পলটাকে এখানে আলোচনা করছি সেটা তোমাদের আগে বোঝা দরকার। এখানে আমরা যে কোভালেন্ট ক্যারেক্টারের কথাটা বললাম যে আমাদের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমছে বাড়ছে, এই যে ব্যাপারটা, কারণ হচ্ছে মেটালের অক্সিডেশন স্টেট বাড়তে থাকছে, তাহলে এই একই ঘটনা কিন্তু তোমার এদের ক্ষেত্রেও সম্ভব। এইভাবে নাইট্রোজেনের ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো হাই ভ্যালেন্ট মেটাল, হ্যাঁ, হাই ভ্যালেন্ট মেটাল ইন হাই, লাইক এটা 2+ বলাটা উচিত নয়, ইন হাই ভ্যালেন্ট মেটাল সেন্টার, যেটা চার্জ ডেন্সিটি ইজ হাই, এমন একটা মেটাল নিতে হবে যেটায় খুব হাই চার্জ ডেন্সিটি আছে, পজিটিভ চার্জ ডেন্সিটি আছে। সে কিন্তু তোমার এই নাইট্রোজেন, এর যে ট্রিপল বন্ড, এই যে নাইট্রোজেন,
এইটাকে কিন্তু এই যে নাইট্রোজেন আছে একে কিন্তু পোলারাইজ করবে। একে যদিও পোলারাইজ করে তাহলে বেসিক্যালি এইখান থেকে ইলেকট্রন ডেন্সিটি এর উপরে আসছে, রাইট? এবং এই জন্য আমরা দেখতে পাবো যে নাইট্রোজেনগুলোর মধ্যে কিন্তু আমাদের যেটা হবে যে আমাদের ইলেকট্রন ড্র্যাগ জেনারেট হবে। তার মানে নাইট্রোজেন দুটো কিন্তু আর সমানভাবে ইলেকট্রন রিচ থাকবে না, এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা ইলেকট্রন রিচ এবং একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে থাকবে। এবং সেই ঘটনা যদি আমরা ঘটাতে পারি এরকম ভাবে যে ইলেকট্রন ডেন্সিটি যদি পুল করতে পারি মেটাল থেকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটি নাইট্রোজেন সেন্টার যেটা ডেল্টা প্লাস চার্জ হয়ে গেল, একটি নাইট্রোজেন সেন্টার ডেল্টা মাইনাস চার্জ হয়ে গেল। যে পার্টটি যেটা মাইনাস চার্জ হয়ে গেল সেটা অবশ্যই হয়ে গেল আমাদের প্রোন টু প্রোটনেশন, লাইক ক্যাটায়ন্স, ধরো প্রোটন বা ক্যাটায়ন যারা আছে তারা এটাকে প্রোটনেট করতে পারে, রাইট? এটা ইলেকট্রোফিলিক হয়ে যাচ্ছে কারণ ইলেকট্রোফাইল অ্যাটাক করতে পারছে। একইভাবে এই যে ঘটনাটা ডেল্টা প্লাস যে হয়ে গেল সে কিন্তু নিউক্লিওফিলিক ইন নেচার হয়ে গেল, রাইট? তার মানে আমরা এই জায়গাটা হয়ে গেল সাসেপ্টেবল টু নিউক্লিওফিলিক অ্যাটাক, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে বেসিক্যালি আমরা নাইট্রোজেনকে অ্যাক্টিভেট করতে পারবো। এর সাথে এই ঘটনাটার অনেকটা সিমিলারিটি আছে এবং এটা খুব যুগোপযোগী রিসার্চ প্রবলেম। অনেক বিজ্ঞানী ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে বিদেশে এই ফিল্ডের ওপরে কিন্তু দীর্ঘদিন ধরে রিসার্চ করছেন। এই ঘটনাটা যেরকম আমরা বললাম তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে আমাদের না আলোচনা করলেই নয়, সেটা হচ্ছে এটা তোমাদের হোমওয়ার্কের জন্য বলতে পারো। আমি এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি যে এটা ছিল তোমার টাংস্টেন, রিহিয়াম, অসমিয়াম সিরিজ। একইভাবে আমরা দেখি টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম এবং ক্রোমিয়াম সিরিজে কি হয়। ধরে নাও তোমার এটা টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ সিরিজে আমি গেলাম। একইভাবে আমি ওদের CO6 সিস্টেম নিয়ে ভাবার চেষ্টা করব, রাইট? CO6 সিস্টেম নিয়ে ভাবার চেষ্টা করব এবং সেক্ষেত্রে আমরা যেটা করব যে চার্জের যে ব্যাপারটা আছে সেটা হয়ে গেল অনেকটা এরকম। ভ্যানাডিয়াম CO6 আমরা আগের লেকচারে আলোচনা করেছি, এটা তৈরি করা যায় না। হ্যাঁ, আমি এখানে কিন্তু এই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিগুলো লিখছি না, না লিখে এটা আলোচনা করা যেতে পারে, খুব ইজিলি আলোচনা করা যেতে পারে এই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির বিষয়ে কোনো রকমের না লিখলেও তোমরা জানতে পারবে, এবং যে কোনো টেক্সট বুকে কিন্তু এদের ভ্যালুগুলো তোমরা পেতে পারো। এবার একটা জিনিস দেখো, এদের সবার ক্ষেত্রে একটা জিনিস কমন, এরা সবাই কিন্তু আইসো ইলেকট্রনিক ইন নেচার, প্রত্যেকেই কিন্তু D6 ইলেকট্রন সিস্টেম। দেখো ম্যাঙ্গানিজ +1 D6, ক্রোমিয়াম নিউট্রাল D6, ভ্যানাডিয়াম -D6, টাইটেনিয়াম -2, টাইটেনিয়ামে 4টে থাকে, -2 মানেও D6। সবাই কিন্তু আইসো ইলেকট্রনিক ইন নেচার, যেটা আগের এক্সাম্পলেও ছিল, আইসো ইলেকট্রনিক ইন নেচার, রাইট? তাহলে এবার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ব্যাপারটা যদি আমরা বলতে চাই, তাহলে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বিষয়ে আমাদের বলতে হবে যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা বাড়বে না কমবে, রাইট? আমরা মিউ সিওর কথা ভাবছি। এবার দেখো এইখান থেকে শুরু করা যাক, টাইটেনিয়াম থেকে। টাইটেনিয়াম -2 অক্সিডেশন স্টেটে রয়েছে, তার মানে ইলেকট্রন রিচ না ইলেকট্রন ডেফিসিয়েন্ট? ইলেকট্রন রিচ, কারণ -2 চার্জ রয়েছে। তার মানে এই টাইটেনিয়ামের ওপর ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি। যদি টাইটেনিয়ামের ওপর ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি হয় তাহলে টাইটেনিয়াম ইলেকট্রন ডেন্সিটিটা কার্বন মনোক্সাইডের পাই স্টার অরবিটালে ডোনেট করতে পারবে, যেটাকে আমরা বলি যে আমাদের ব্যাক বন্ডিং করতে পারবে, রাইট? পিপাই ডিপাই ব্যাক বন্ডিং করতে পারবে, রাইট? সেই ব্যাক বন্ডিং যদি করতে পারে তার মানে কি হলো? তার মানে পাই স্টার অরবিটাল যেটা কার্বন মনোক্সাইড ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করছে, যদি ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করতে থাকে তাহলে মিউসিও বা স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কার্বন মনোক্সাইডের কমবে, রাইট? অনেকটা কমবে। একই ঘটনা যদি ভ্যানাডিয়ামের ক্ষেত্রে যাই, এটা আইসো ইলেকট্রনিক ইন নেচার, কিন্তু এখানে চার্জটা 2 থেকে কমে -1 হয়ে গেছে। যেহেতু ভ্যানাডিয়ামের ওপর চার্জ কম, তার মানে অবভিয়াসলি ওর ডোনেশন ক্যাপাবিলিটি টু দ্য পাই স্টার লুমো অফ কার্বন মনোক্সাইড উইল বি লেস। যদি সেটা হয় তাহলে এটার থেকে এর যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা এটা কিন্তু আমাদের একটু বেশি হবে, একটা 1700-র কাছাকাছি আর একটা 1800, 1850-র কাছাকাছি হয়। তারপর যত তুমি নিচে নামছো, ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজের দিকে যত যাচ্ছ, তত তুমি দেখো যে অক্সিডেশন স্টেট মেটালের চেঞ্জ হচ্ছে 0 এবং প্লাসে।
প্লাসে আমরা আগেও এক্সাম্পল আলোচনা করেছি লিথিয়াম হেক্সাকার্বনিলের ক্ষেত্রে, যে প্লাস হওয়া মানে কিন্তু প্রবলেম, প্লাস হওয়া মানে হচ্ছে যে ওটা কিন্তু ইলেকট্রন ডেন্সিটি ডিনোট করতে চাইবে না, এবং এইটারও আমরা দেখবো অ্যারাউন্ড 2100 এর কাছাকাছি থাকে, আর ক্রোমিয়ামেরটা আমাদের থাকে অ্যারাউন্ড 2000 সেন্টিমিটারের কাছাকাছি। তার মানে যত আমার অক্সিডেশন স্টেটের চেঞ্জ হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ অক্সিডেশন স্টেটের দিকে যত আমরা আসছি, তত আমরা দেখছি যে এই ট্রেন্ডটা হচ্ছে এইভাবে এইদিকে আমাদের মিউসিও কিন্তু বাড়তে থাকছে, রাইট? তো এই দুটো এক্সাম্পলই সিমিলার এক্সাম্পল যেটা আমরা আলোচনা করলাম, এবং এটা উইদিন দ্য ফ্রি সিও রেঞ্জ পরে, এদের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি গুলো আর অল লেস দ্যান দ্যাট অফ ফ্রি কার্বন মনোক্সাইড স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, বাট এদের ক্ষেত্রে কিন্তু সেটা ভ্যালিড নয়, সেটা কোন দুটোর ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশিও হয়ে যায়, তাই তো? এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর কি, আর একটা ব্যাপার হচ্ছে, আমরা আগে কয়েকটা ক্লাস আগে আরেকটা জিনিস বলেছিলাম যে যে মেটালে তো শুধুমাত্র যে সবসময় যে মেটালের কমপ্লেক্সগুলো ধরে নাও MCO6 টাইপ হয় তা তো নয়, এটা অনেক রকমের হতে পারে। এটা হতে পারে তোমার MCO4, অন্য কোনো লিগ্যান্ড থাকতে পারে, বা MCO2 অন্য কিছু থাকতে পারে, রাইট? L4 হতে পারে। তো এই যে লিগ্যান্ডগুলো আছে, রাইট, সেই লিগ্যান্ডগুলোর ওপর এটা আরো একটা হতে পারে, ধর দুটোই সমান সমান MCO3 L3। এই যে লিগ্যান্ডগুলো, অন্য যে লিগ্যান্ড কার্বন মনোক্সাইডের সাথে মেটালকে বন্ডিং করছে, এই অন্য লিগ্যান্ডগুলো কিভাবে আমাদের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিকে, অন্য লিগ্যান্ডগুলো কি প্রেজেন্স, অন্য লিগ্যান্ডের প্রেজেন্স কিভাবে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিকে প্রভাবিত করে, সেটা আমরা একটা দেখা যাক। আমরা ধরে নাও একটা এই ধরনের কমপ্লেক্স ধরবো, আমরা মেটালটাকে সেম রাখবো, সেম অক্সিডেশন স্টেটে রাখবো, আর আমরা দেখার চেষ্টা করব যে ঘটনাটা কি হয়। ঠিক আছে, ধরে নাও আমরা মলিবডিনামের একটা কমপ্লেক্স ভাবছি, মলিবডিনামের একটি কমপ্লেক্স যেখানে ধরে নাও সবকটি আমাদের 3টে সিও আছে। এরকম একটি কমপ্লেক্স আছে, এবং বাকি যে 3টে লিগ্যান্ড আছে সেগুলোকে আমরা ছোট্ট করে চেঞ্জ করে দিচ্ছি। সেগুলোকে আমরা ধরে নাও, এটাকে তুমি PF3 করে দাও, এটাকে PCl3 করে দাও, আর একটা ভাবতে পারি আমরা POMe3 করতে পারি, রাইট? আমরা একটা করতে পারি POMe3 করতে পারি, আর আরো কিছু যেমন অ্যাসিডোনাইট্রাইল কোঅর্ডিনেট করতে পারে, রাইট? অ্যাসিডোনাইট্রাইল কোঅর্ডিনেট করতে পারে, এবং পিরিডিন, এই দুটোই আমরা করতে পারি, রাইট? আমরা এখানে করতে পারি NCMe3 এবং pyridine3, লেটস সে। এটা ধরো আমরা 5টা নিয়ে আলোচনা করলাম। এই ঘটনাগুলোতে কি ঘটবে, এদের যদি স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বলতে চাও, তাহলে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিগুলো আমরা পাশে লিখতে পারি। এগুলো 2090 সেন্টিমিটার ইনভার্সে, এটা 2040, এটা আরেকটা, আর বাকি যে দুটো আছে সেগুলো 1900-র কাছাকাছি থাকে, একটা 1977, একটা 1915, এবং পিরিডিনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আরো 1900 থেকে খুব ক্লোজ 1888। এখন যেটা হচ্ছে, কি ঘটছে তাহলে, এগুলো কিন্তু আমাদের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি মিউ/সিও, এই বিষয়ে আমরা আলোচনা করছি। তাহলে এখানে কি ঘটনাটা ঘটেছে, তোমরা যদি স্ট্রাকচারালি দেখতে চাও, স্ট্রাকচারালি ব্যাপারটা দেখতে হবে অনেকটা এরকম। এই হচ্ছে তোমার মেটাল, তার এই 6টি আছে অক্টাহেড্রাল স্ট্রাকচার, এবং ধরে নাও আমার 3টে সিও আছে, আর ধরে নাও আমার এই লিগ্যান্ডগুলো আছে 3টে। এই হচ্ছে ঘটনা। এবার এই ধরনের কেসগুলোতে যেটা হচ্ছে যে এই যে এফেক্টটা কথা আমরা বলবো সেটা হচ্ছে ট্রান্স এফেক্ট, মানে কার্বন মনোক্সাইডের রেসপেক্টে ট্রান্স পজিশনে যে লিগ্যান্ডগুলো আছে সেই লিগ্যান্ডগুলো কিভাবে মেটালের ইলেকট্রন ডোনেশন ক্যাপাসিটিটাকে ম্যানিফেস্ট করছে বা প্রভাবিত করার চেষ্টা করছে, সেটাকেই আমরা আজকে এইবার আলোচনা করব। এবার তুমি যদি দেখো, এদের সবকটি লিগ্যান্ডের একটা বৈশিষ্ট্য কি বলতো, এদের সবকটি লিগ্যান্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সিগমা ডোনার, রাইট?
এরা প্রত্যেকেই সিগমা ডোনার, রাইট? এবার যদি সিগমা ডোনার হতে থাকে এবং তাদের মধ্যে সিগমা ডোনারও যেমন আছে, আবার ফসফরাসও কিন্তু আছে ওপরে, ফসফরাসও কিন্তু আছে, রাইট? এটা কিন্তু ফসফরাস না, এটা কিন্তু পিরিডিন। আমার মনে হয় এটা লেখাটা পিরিডিন লেখাটা বেটার হবে, পিরিডিন। এই ফসফরাসের যে লিগ্যান্ডগুলো আছে তারা কিন্তু ইলেকট্রন পাই ব্যাক ডোনেশনও করতে পারে, রাইট? ইলেকট্রন সিগমা ডোনেশনও করতে পারে, আবার পাই ব্যাক ডোনেশনও কিন্তু আমাদের করতে পারে। তো এই মতো অবস্থায় যেটা হচ্ছে PF3 PCl3 POMe3 এদের ক্ষেত্রে কি হয়? এদের প্রত্যেকের ক্ষেত্রে তুমি যদি ভাবো ফ্লোরিন, ক্লোরিন বা OMe এইগুলো থাকার জন্য এরা ইলেকট্রোনেগেটিভ, রাইট? তার জন্য কি করে, ফসফরাসের যে লোন পেয়ারটা আছে এই মলিকিউলগুলোর মধ্যে, সেই লোন পেয়ার ইলেকট্রন ডেনসিটিকে টেনে নিচ্ছে। যদি ওই লোন পেয়ার ইলেকট্রন ডেনসিটি টেনে নেয়, তাহলে ফসফরাসের পক্ষে ইলেকট্রন ডেনসিটি কি মলিবডিনামে স্ট্রংলি ডোনেট করা সম্ভব? মানে ফসফরাসটা ধরো এখান থেকে ডোনেট করছে, যদি সেটা সম্ভব না হয়, তাহলে মেটালের কাছে যে কটা ইলেকট্রন ডেনসিটি আছে সেই কটি ও ডোনেট করবে, ব্যাক বন্ডিং এর জন্য ব্যাক বন্ডিং এর জন্য পার্টিসিপেট করবে, যেটা এখানে হচ্ছে। তার জন্য এইখান থেকে এই PF3 PCl3 POMe3 তে আমরা দেখতে পাবো যে ইলেকট্রন ডেনসিটির যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি যে ডিক্রিজটা, সেটা কিন্তু খুব প্রমিনেন্ট, কারণ এ বেশি ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু দিস। তার মানে এই যদি তাই হয়, তাহলে সিগমা ডোনার ক্যাপাবিলিটি অফ POMe3 ইজ মোর কম্পেয়ার টু PCl3 কম্পেয়ার টু PF3। যদি POMe3 ইলেকট্রন সিগমা ডোনার ক্যাপাসিটি বেশি হয়, তাহলে মলিবডিনাম POMe3 কমপ্লেক্সে ইলেকট্রন ডেন্সিটি মলিবডিনাম সেন্টারের অনেক বেশি কম্পেয়ার টু PCl3 কোঅর্ডিনেটেড আর কম্পেয়ার টু PF3 কোঅর্ডিনেটেড। তার জন্য আমরা ব্যাক বন্ডিংটা অনেক বেশি স্ট্রঙ্গার হবে, এবং এই তিনটের মধ্যে এর সব থেকে লোয়েস্ট হবে, এর PF3 কোঅর্ডিনেটেড সব থেকে হাইয়েস্ট হবে। এবার আমরা যদি চলে আসি পরের প্রশ্নটাতে, পরের দুটি, যেটি হচ্ছে আমাদের একটি অ্যাসিটোনাইট্রাইল কোঅর্ডিনেটেড এবং একটি পিরিডিন কোঅর্ডিনেটেড। এই ধরনের কেসটাকে যদি আমরা ভাবি, সেই ক্ষেত্রে যেটা বলার হচ্ছে যে এরাও কিন্তু সিগমা ডোনারের মধ্যে পড়ে, রাইট? এবার যদি আমরা পরের দুটো এক্সাম্পল দেখি, NMe অ্যাসিটোনাইট্রাইল কোঅর্ডিনেটেড কমপ্লেক্স এবং পিরিডিন, এই দুটোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু স্ট্রং সিগমা ডোনার বটে, কিন্তু এরা কিন্তু পাই ব্যাক বন্ডিং করতে পারে না, পাই ইলেকট্রন ডেনসিটি অ্যাকসেপ্ট করতে পারে না, যেটা এইখানে কিছুটা হলেও এরা পারছিল, রাইট? এরা সিগমা ডোনেশনও করছিল, আবার ইলেকট্রন ডেনসিটি এমোর কাছ থেকে টেনেও নিচ্ছিল। কিন্তু এই NMe, MECN এবং পিরিডিন কিন্তু বেটার পাই সিগমা ডোনার, বাট কিন্তু এরা কিন্তু ওয়ার্স্ট পাই অ্যাকসেপ্টার। এবং তার জন্য যেটা হচ্ছে যে মেটালের ওপর যে পুরো ইলেকট্রন ডেনসিটিটা আছে, সেই পুরো ইলেকট্রন ডেনসিটিটাই কিন্তু কার্বন মনোক্সাইডের ওপরে ডোনেট হয়ে যাচ্ছে, যার জন্য স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা অনেকটা বেশি ফল করছে কম্পেয়ার টু দিস। কারণ এখানে সিগমা ডোনার ক্যাপাবিলিটিটা রিডিউসড হয়ে গেছিল ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের জন্য, প্লাস ওর এই ফসফরাসের ডি অরবিটাল ইলেকট্রন ডেনসিটি অ্যাকসেপ্ট করার ক্ষমতা ছিল মলিবডিনামের সাথে। তো তার জন্য কার্বন মনোক্সাইডের সাথে এই তিনটে লিগ্যান্ডের একটা কম্পিটিশন ছিল। বাট NMe, MECN এবং পিরিডিনের ক্ষেত্রে কিন্তু এই কম্পিটিশনটা জিরো, কম্পিটিশনটা একেবারেই নেই। যদি না থাকে তাহলে কোনো রকমের ট্রান্স এফেক্টের অ্যামাউন্টটা অনেক কম, এবং তার জন্য আমরা দেখতে পাবো যে মলিবডিনাম ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি এবং কার্বন মনোক্সাইডে সে ডিরেক্টলি কোঅর্ডিনেট করে দিতে পারে। এর সাথে আমরা একটা ছোট্ট ভেবে নিই, যদি কিভাবে এর মলিকুলার সিমেট্রি গ্রুপ, যে পয়েন্ট গ্রুপ, সেগুলো কিভাবে ভ্যারি করে মলিবডিনাম মেটাল কার্বনিল কমপ্লেক্সের ক্ষেত্রে। ধরে নাও তোমার অক্টাহাইড্রাল কমপ্লেক্সই আছে, তার ক্ষেত্রে কিভাবে এগুলো ভ্যারি করে, এটা যেমন আমরা দেখতেই পাচ্ছি এটা অক্টাহাইড্রাল পয়েন্ট গ্রুপ হবে। এবং এবার যদি আমরা লিগ্যান্ডগুলোর নাম্বারগুলো একটা একটা করে চেঞ্জ করি, লিগ্যান্ডগুলোর নাম একই কমপ্লেক্স রেখে যদি আমরা এর লিগ্যান্ডের নাম্বারগুলোকে চেঞ্জ করি, 5টা কার্বন মনোক্সাইড করলাম, আর এইটাতে ধরে নাও 4টে কার্বন মনোক্সাইড করলাম, এবং এই দুটি লিগ্যান্ড, এখানে একটি অন্য লিগ্যান্ড, এখানে একটি অন্য লিগ্যান্ড আমরা যদি করে দিই, তাহলে আমাদের যে পয়েন্ট গ্রুপ সেটা অক্টাইডাল থেকে চেঞ্জ করে C4V হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে আমাদের D4H, রাইট? এইগুলো অনেক সময় স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে খুব বিশেষ করে কিন্তু আমাদের কাজে লাগতে থাকে, রাইট? এবং একইভাবে যদি এই যে D4H সিমেট্রিটা আছে, সেটা কিন্তু আমাদের C2V সিমেট্রিও হতে পারে, C2V সিমেট্রিও হতে পারে, এবং সেক্ষেত্রে
এই পজিশন এল এর যে পজিশন সেইটা একটুখানি আমি বলবো চেঞ্জ হবে। সেক্ষেত্রে এইখানে আমার হয়ে যাবে এল এল, এবং সেটা আমাদের C2V সিমেট্রিক একটি মলিকিউল হতে পারে। এবং একইভাবে যদি আমরা ভাবতে থাকি যে এর ক্ষেত্রে C3b এও কিন্তু সম্ভব। C3b যদি করতে হয় তাহলে আমরা ভাবতে পারি এই কমপ্লেক্সটাকে অনেকটা এই দিক থেকে C3b CO CO CO, তার মানে এর সাথে এল 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 করে দিলে এখানে কিন্তু আমার এটা C3v সিমেট্রি সম্ভব, C3v সিমেট্রি কিন্তু সম্ভব। তো এইরকম ভাবে নাম্বার অফ লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে আমরা দেখতে পাবো যে পয়েন্ট গ্রুপ, এই মেটাল কার্বনিল কমপ্লেক্সগুলোর পয়েন্ট গ্রুপগুলো প্রচণ্ডভাবে ভ্যারি করে। তো আজ এখনো অবধি যে লেকচারগুলো আমরা আলোচনা করেছি তাতে আমরা ইন ডিটেল কার্বন মনোক্সাইডের এমও, মেটাল কার্বনিল কমপ্লেক্সগুলো কীরকম দেখতে হয়, কার্বন মনোক্সাইডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিভাবে মেটালের ওপরের চার্জের ওপর ভ্যারি করে ডিপেন্ড করে, কিভাবে মেটালের আমি বলবো ট্রান্স এফেক্ট কিভাবে ম্যানিফেস্ট করে বা প্রভাবিত করতে পারে কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিকে। একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স অক্টাহেড্রাল স্টেটে যে ডি অরবিটাল স্প্লিটিং, তাতে লিগ্যান্ডের তরফ থেকে যে অরবিটালগুলো হয় সেখানে কতগুলো ইলেকট্রন থাকে এবং কিভাবে আমাদের লিগ্যান্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে CFSE-তে T2GeG'র মধ্যে গ্যাপটা তৈরি হয়, এবং কিছু কিছু কমপ্লেক্স আইসোইলেকট্রনিক হওয়া সত্ত্বেও তাদের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অনেকটা ভ্যারি করে। কেন কিছু হাই ভ্যালেন্ট ট্রানজিশন মেটালের ক্ষেত্রে, হাই ভ্যালেন্ট মেটালের ক্ষেত্রে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, কার্বন মনোক্সাইডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ফ্রি কার্বন মনোক্সাইডের থেকেও বেশি হয়, নাইট্রোজেন অ্যাক্টিভেশন কিভাবে হয়, এই পুরো ডিটেলে আমরা এখনো অবধি আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা একটু দেখার চেষ্টা করব যে কিভাবে মেটাল কার্বনিল কমপ্লেক্সগুলো তৈরি করা হতো আগেকার দিনে। কিছু সিনথেটিক প্রসেস আমরা দেখব কিভাবে মেটাল কার্বনিল কমপ্লেক্স সিনথেসিস করা হতো, এবং তার সাথে আমরা দেখার চেষ্টা করব কিছু রিলেটেড প্রবলেম সলভিং, যেটা এই পুরো লেকচারটাতেই আমরা কিছু প্রবলেম ডিসকাস করেছি, কিছু থিওরি ডিসকাস করেছি। এর পরের ক্লাসে আমরা আরও কিছু প্রবলেম এবং কিছু সিনথেটিক প্রসেস, মেটাল কার্বনিল সিনথেসিসের কিছু প্রসেস নিয়ে আরও ডিটেলে আলোচনা করব। ধন্যবাদ।